সংস্কৃতি চর্চা এবং রাজনীতির মাঠ দুটি একেবারে ভিন্ন পথ। দুটোর মধ্যে সুস্থ সংস্কৃতি আশা করে সবাই, কারণ শুধু গান গাইলে যে শুধু সংস্কৃতি চর্চা হচ্ছে সেটা কিন্তু নয়। সুন্দর কথা বলা, সুন্দর পোশাক, সুন্দর চলাফেরা, এটাও সুস্থ সংস্কৃতির আওতায় পড়ে। কিন্তু সুস্থ রাজনীতির ক্ষেত্রে যতটুকু দেখেছি সেখানে তো আসলে আমরা সবাই জানি যে কী অবস্থা রাজনীতির মধ্যে। রাজনীতির মধ্যে সূক্ষ্ম রাজনীতি আছে, তো সেটা আমরা যারা সঙ্গীত চর্চা করি তাদের পক্ষে সেটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। আর রাজনীতি এবং সংস্কৃতি দুটোর মধ্যেই বা সঙ্গীত চর্চা দুটোর মধ্যেই অনেক পার্থক্য। ওখানে গিয়ে আপনার ডান পিঠে হতে হবে, ওখানে গিয়ে আপনার বক্তব্য গলা ছেড়ে দিতে হবে, ওখানে গিয়ে মানুষকে ম্যানেজ করার জন্য অনেক কিছু করতে হবে, ওখানে আপনার প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তা করতে হবে, সেটি সঙ্গীতে নাই। সঙ্গীতে শুধু মায়া, শুধু মমতা, ভালো সৃষ্টির পেছনে দৌড়াইতে হবে, সাধারণ মানুষের অন্তরে যেন কোনো ব্যথা না লাগে সেদিকে নজর রাখতে হবে, এবং সৃষ্টিটা সবসময় জন্য যেন আধুনিক হয় সেই চেষ্টাটা করতে হবে। যেমন আমি এখন একটা গান সৃষ্টি করলাম, যদি সেই গানটা 10 বছর পরেও মানুষ যদি ভালো না বাসে, সেই সৃষ্টির কোনো মূল্য নাই। আমরা নীরবে নিভৃতে এখনও অকপটে স্বীকার করি যে মান্নাদের সেই গান শুনে আহা করি, যে কী সুন্দর গান, মনে হয় এখন সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্টি সবসময়ের জন্য আধুনিক হতে হবে। আমি এখন সময় আসলে এই সময়ের জন্য সৃষ্টি করে সময়কে প্রাধান্য দিলাম, বাচ্চারা বেঁচে থাকলো না, ওই নিজেকে হত্যা করলাম, এই সৃষ্টির দরকার নাই। তো এই জন্য রাজনীতির সাথে এই সৃষ্টিশীল কাজের অনেক একটা পার্থক্য রয়েছে। যখন আমি দেখলাম যে সেখানে আর এখানে এই দুটি জায়গাতে আমার নিজেকে মানিয়ে নেওয়া খুব কঠিন, তখন এই সিদ্ধান্ত নিলাম যে কাউকে দোষারোপ করে নয়, নিজের দোষ নিজের ঘাড়ে নিয়েই চলে এসেছি। যে সংস্কৃতি আমার জন্য, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন দাঁড়িয়ে ভালোবাসে, যখন গান শোনার জন্য অপেক্ষা করে, যখন টেলিফোনে বলে যে ভাই কি দরকার ছিল, আমরা তো আপনার সাথে আছি, একটু ব্যথা লাগে, একটু কষ্ট পাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো সেই বিনা পয়সায় তারা ভালোবাসছে, তাদের কষ্ট দেওয়ার অধিকার তো আমার নাই। আবার আমি দেখলাম যে আমার জায়গাটাও নড়বড়ে হচ্ছে, বা সেখানে যে কিছু হচ্ছেও না, কারণ সেখানে যা দরকার সেটা আমার পক্ষে সম্ভব নয়। এবং আপাও রাজনীতির মাঠে খুব সক্রিয়, আপাও নিজেও স্বীকার করবেন আমার সাথে যে সেখানে আমাদের মতো লোকের পক্ষে খুব অসম্ভব। নিশ্চয়ই, কারণ ওই পথটা একটা ভিন্ন পথ। মনিকা, তারপর একটু শেষ করি আপনার সাথে এই আলোচনাটা। যেহেতু আপনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, পরবর্তীতে এখানে বলাই হয় যে সরকার আসলে ক্ষমতায় থাকে তাদের ঘরানার শিল্পীরা ভালো থাকে সেই সময়। মানে ওই কষ্টটা আপনার হয় কিনা এখন, মানে আপনাকে চলতি পথে এই আপনার রাজনৈতিক আদর্শের জন্য বাধাই পড়তে হয় কিনা? যদিও তো না দিতে চান, দিতে হবে না। না, বাধা পড়তে হয়। যেমন আমি এখনো টেলিভিশনে গান গাওয়ার সুযোগ পাই না। জি, আমি শিল্পকলা থেকে শুরু করে বাংলাদেশের সরকারি কোনো অনুষ্ঠানে দাওয়াত পাই না। ওই যে গন্ধ লেগে গেছে, বিএনপি করতাম, করি না ঘোষণা দেওয়ার পরও সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয় নাই। কিন্তু আমার দুঃখ একটাই, আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, যে আমরা তো এখন অনুষ্ঠানে বর্তমান সরকারের অধীনে যারা আছেন তাদের ডাকেই কিন্তু অনুষ্ঠান করতে যাই। এখন তো বিএনপির অনুষ্ঠান হয় না। দেখা গেলো যে আজকে এই সংসদ নির্বাচন হয়েছে, এমপির সম্বর্ধনা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। তখন কানে কানে বলে যে ভাই কী দরকার ছিল আপনার এখানে যাওয়ার, আপনি শিল্পী হিসেবেই থাকতেন। তখন আস্তে করে বলি হাসতে হাসতে যে বর্তমান সরকারের অধীনে যে সমস্ত শিল্পীরা রাজনীতি করছেন তাদের জন্য কি বৈধ? তাহলে মনির খানের জন্য বৈধ না? তাহলে গণতন্ত্র শব্দটা উঠাই ফেললেই তো হয়। আর শিল্পের কি আসলে দল মত আছে কিছু? আসলে থাকার কথা নয়। হ্যাঁ, গানের শিল্পের কোনো থাকার কথা নয়। পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, কে কোথায় নাই, সবাই যে সব আমাদের মতো ঝগড়া মারামারি কেউ করে না, আঙুল দিয়ে দেখিয়ে দেয় ও ছিল, নেওয়া যাবে না।